গপ্প ভয়ের? না না, হাসি। চমক থাকবে তো। আচ্ছা, একটু স্যাড হবে নাকি? আরে টপিক যাই হোক, এই আসরে সব গপ্পই হবে জমজমাটি। নানা স্বাদের গপ্প শুনতে আসতে হবে আমাদের আসরে। আসরে গপ্প। তাহলে আজকের গপ্পটা কি? নমস্কার, আমি শচীন। আজ আপনারা শুনবেন আমার সাথে ঘটে যাওয়া এক সত্যিকারের ভৌতিক ঘটনা। আজকের গপ্প হেমেন্দ্র কুমার রায় রচিত ৩ নম্বরের ঘর। বেড়াতে এসেছি পুরী। আমি আর শচীন ২ বন্ধু। সমুদ্রের গায়ে একটা হোটেল ছিল, সাগরপুরী। শচীন আগে একবার এই হোটেলে এসেই উঠেছিল। এবারেও সে আমাকে নিয়ে সেইখানে গিয়েই হাজির হলো। সাগরপুরীর ম্যানেজার দুঃখ প্রকাশ করে বললেন, হোটেলের কোনো ঘরই খালি নেই স্যার। শচীন বললে, মশাই, আমি আপনাদের পুরনো খদ্দের, কিন্তু এখানে যখন ঠাঁই নেই তখন বাধ্য হয়েই অন্য হোটেলে যেতে হবে। ম্যানেজার বললেন, এবারকার পুজোর মরশুমে পুরীর কোনো হোটেলেই তিল ধারণের ঠাঁই নেই, যাবেন কোথায়? শচীন হতাশভাবে বললে, তাহলে উপায়? ম্যানেজার খানিক ভেবে বললেন, আপনি যখন পুরনো খদ্দের তখন উপায় একটা করতে পারি, কিন্তু একটু কষ্ট হবে। হোক কষ্ট। এই বিদেশ বিভুঁয়ে চেনা জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে মন সচ্ছে না। আমাদের রান্নাঘরের পাশে ছোট্ট একখান কুঠুরি আছে, সেখানে থাকতে পারবেন? খুব পারবো। তবে আসুন। একখানা কয়লা রাখবার কুঠরির মতো খুব ছোট্ট ঘর, সমুদ্রের ধার, তবু সেখানে আলো হাওয়া ঢোকে না। তার বদলে সর্বদাই সেখানে রান্নাঘরের নানা রকম গন্ধ, ধোঁয়া আর উত্তাপ এসে ঢোকে। বিকেল হতে না হতেই শচীনের সহ্য শক্তি নিঃশেষে ফুরিয়ে গেল। মাথা নেড়ে বললে, হে অসম্ভব! আমরা কেউ ইট কি পাথর নই, এখানে থাকলে মারা পড়ব। তাহলে কোথায় যাবে? যেখানে মানুষ থাকে। গেলবারে এই হোটেলের সবচেয়ে ভালো ঘরে আমি ছিলুম, এবারেও সেই ঘরেই থাকতে স্বাদ হচ্ছে। তোমার স্বাদ চাঁদ ধরা স্বাদের মতো। এ স্বাদ মিটবে না, কারণ সে ঘরে এখন অন্য লোকের দখল। সেই তো হচ্ছে সমস্যা। তখন বেলা 5:30। ওপর থেকে চা পান করবার জন্য ঘন্টার আওয়াজ এলো। শচীন উঠে দাঁড়িয়ে বলল, চলো খানিকক্ষণ ভালো ঘরে গিয়ে গায়ের জ্বালা জুড়িয়ে আসি। খাবার ঘরের জানলা দিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে দেখি আকাশে মেঘের পর মেঘ জমেছে। চা পান শেষ হবার আগেই সারা আকাশ মেঘের কাজলে এমন কালো হয়ে গেল যে তার ছায়ায় সমুদ্রের গায়ে নীল রঙের একটুও চিহ্ন রইল না। চারিদিকে অকাল সন্ধে নেমে এল। তারপরেই বাজের বাজনা আর বিজলির রোশনাইয়ের সঙ্গে সঙ্গে ঝমঝম বৃষ্টি শুরু। টেবিলের ধারে বসে যারা চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছিলেন, একে একে তাদের অনেকেই অদৃশ্য হলেন। আমরা 2জন ছাড়া আরও যে 3জন লোক তখনও স্থান ত্যাগ করলেন না, তাদের একজন হচ্ছেন কলকাতার কোনো সওদাগরি অফিসের মাঝবয়সী বড়বাবু, অপরজন কলকাতার কোনো স্কুলের বুড়ো মাস্টার মশাই, এবং একজন হচ্ছেন কলকাতার কোনো কলেজের নব্য ছাত্র। জল ঝরা অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আমি বললুম, এমনই বাদলার দিনে ভূতের গল্প বেশ জমে। নব্য ছাত্রটি নাক সিটকে বলল, আমি ওসব ভূত মানি না। মাঝবয়সী বড়বাবু বললেন, দেখুন, আমি কিন্তু ভূত মানি, ভূতকে ভয়ও করি। আমার আবার বুকের ব্যায়ামও আছে। ভূতের গল্প শুনলে আমার বুক ঢিপ ঢিপ করে। বুড়ো মাস্টারমশাই বললেন, আমি ভূতের গল্প শুনতে বেশ ভালোবাসি, কিন্তু সত্যি ভূতের গল্প। শচীন এতক্ষণ কি যেন ভাবতে ভাবতে অপলক চোখে বড়বাবুর মুখের পানে তাকিয়েছিল।
এখন হঠাৎ মুখ খুলে বললে, আমি একটা খুব সত্যি ভূতের গল্প বলতে পারি। এ ভূতটাকে আমি নিজের চোখে দেখেছি। কিন্তু উনি যে আবার ভূতকে ভয় করেন, তার উপরে ওর নাকি আবার বুকের ব্যায়ামও। বড়বাবু বুকে হাত দিয়ে বললেন, হ্যাঁ, অনেক দিনের ব্যামো। সত্যি ভূতের গল্প শুনলে আমি হয়তো ভিড়মি যাব। নব্য ছাত্রটি বাঁকা চোখে বড়বাবুর দিকে তাকিয়ে বললেন, আমি ভূত মানি না, কিন্তু সময় কাটাবার জন্য ভূতের গল্প আমি শুনতে রাজি আছি। মাস্টার মশাই বললেন, তা বেশ তো, ভূতের গল্প শোনার লোকই তো বেশি হলো। আপনার সত্যি ভূতের গল্পটা বলুন দেখি। চাকর ঘরে আলো জ্বেলে দিয়ে গেল। বড়বাবু হতাশ চোখে একবার সকলের মুখের পানে তাকিয়ে চেয়ার টেনে একেবারে আলোর কাছে সরে গিয়ে বসলেন। শচীন গল্প বলতে লাগলো। আকাশও তখন মেঘ, বিদ্যুৎ, বৃষ্টির গল্প ভালোভাবে জমিয়ে তুলেছে। এ গল্পের নায়ক হচ্ছি আমি, কিন্তু গল্পের ঘটনাস্থলের নাম আমি বলবো না। সত্যি ভূতের গল্পে ঘটনাস্থলের নাম বলতে নেই। তবে একটা কথা মনে রাখুন, এই গল্পের ভূতটিকে আমি দেখেছিলাম এই হোটেলেরই মতন আর একটা হোটেলে। বড়বাবু চমকে উঠে বললেন, তাই নাকি? আগে হ্যাঁ, সেবারেও আমি পুজোর সময় বেড়াতে বেরিয়ে সেই হোটেলে গিয়ে উঠেছিলাম। আমি যে ঘরখানি পেয়েছিলাম সেখানে বেশ বড় সড়ো, তার 5টা জানলা আর 2টো দরজা। ঘরখানি হোটেলের দোতলায় আর ঠিক সিঁড়ির ডান পাশে। বড়বাবু বিড়বিড় করে বললেন, হোটেলের দোতলায় সিঁড়ির ডান পাশের ঘর। হ্যাঁ, ঘরের ভিতরকার বর্ণনাও একটু দিতে হবে, মানে সত্যি ভূতের গল্প কি না। দক্ষিণ দিকে ছিল একখানা লোহার খাট, আর একদিকে 2টো দেয়াল আলমারি, আর একদিকে ছিল চৌকো আয়না বসানো একটা ড্রেসিং টেবিল, তার সামনে একখানা কাঠের চেয়ার। সে ঘরে একখানা ইজি চেয়ারও ছিল। একটা দরজার মাথায় কুইন ভিক্টোরিয়ার ছবি ছাড়া আর কোনো ছবি ছিল না। মাস্টার মশাই অধীরভাবে বললেন, আরে ভূত কোথায় মশাই, ভূত কোথায়? আরে এত ঘরের বর্ণনা কেন? যদিও ঘটনাস্থলের নাম বললুম না, তবু ঘরের বর্ণনাটা শুনে রাখুন, কারণ বিদেশে কোনো হোটেলে এরকম ঘর দেখলে আগে থেকেই সাবধান হতে পারবেন। এখন শুনুন, সে ঘরখানার ভিতরে দিনের বেলাটা আমার দিব্যি আরামে কেটে গেল, কিন্তু ঘরের ভেতরে সন্ধ্যার অন্ধকার যেই নেমে এলো, অমনি কেন জানি না আমার মনটা কেমন ছ্যাঁত ছ্যাঁত করতে লাগলো। সন্ধ্যার সঙ্গে সঙ্গে কি যেন একটা অজানা ভয় পা টিপে টিপে সেই ঘরের ভেতরে এসে ঢুকে পড়ল। যেন অদৃশ্য একটা বিভীষিকা ছায়ার মতন আমার পেছনে ফিরতে লাগলো। যেন দেখা যাচ্ছে না এমন 2টো স্থির আড়ষ্ট চোখ ড্যাব ড্যাব করে আমার পানে তাকিয়ে রইল, তো তাকিয়েই রইল। আমি ভীতু লোক নই, তবু কিছুতেই মন থেকে ওই ভয় ভয় ভাবটা তাড়াতে পারলুম না। মনকে প্রবোধ দিলুম, অন্য মনস্ক হওয়ার জন্য বারবার চেঁচিয়ে গান গাইতে লাগলুম। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘরে। কিন্তু মন আমার শান্ত হলো না। তখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে এই অজ্ঞাত ভয়টাকে ভোলাবার চেষ্টা করলুম। ঘুম আমাকে সব ভুলিয়ে দিল বটে, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। গভীর অন্ধকারের ভিতরে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। জেগে উঠেই বুঝলুম আমার ঘুম স্বাভাবিকভাবে ভাঙেনি। ঘরের ভেতরে
একটা কিছু বিপদ এসে উপস্থিত হয়েছে, এই কথাটাই তখন আমার মনে হলো। শচীন এখানেই থামল। বাইরে তখন অবিরাম চলছে বজ্রের হুঙ্কার, সমুদ্রের গর্জন, বৃষ্টিধারার কান্না ও ঝোড়ো হাওয়ার হাহাকার। দমকা বাতাস মাঝে মাঝে ঘরের ভেতর এসে ঠান্ডা জলের ছিটে ছড়িয়ে দিয়ে যাচ্ছে। মাস্টারমশাই রুদ্ধশ্বাসে বলে উঠলেন, আরে ও কি মশাই, এমন জায়গায় এসে থামলেন কেন? বড়বাবু দু চোখ বুজে বললেন, আমার আমার বুক টিপটিপ করছে, আমার বুক টিপটিপ করছে। ছাত্রটি বললেন, আমি ভূত মানি না। শচীন আবার আরম্ভ করল, কোথাও একটি পাতা নড়ার শব্দও নেই এবং রাত ঝাঁ ঝাঁ করছে। আগেই বলেছি আমার ঘুম ভাঙল গভীর অন্ধকারের ভিতর। কিন্তু আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, সে অন্ধকার কালো অন্ধকার নয়, সে যেন আলোকময় অন্ধকার। কারণ বাতি জ্বলছিল না, খোলা জানলা দিয়ে একটুও চাঁদের কিরণ আসছিল না। তবু অন্ধকারের ভেতরেই বায়োস্কোপের ছবির মতো স্পষ্ট হয়ে উঠল ঘরের সেই ড্রেসিং টেবিলটা। স্তম্ভিতভাবে দেখলুম টেবিলের আয়নার সামনে আমার দিকে পেছন ফিরে চেয়ারের ওপর বসে আছে একজন লোক। আয়নার ভিতরে তার মুখও আমি দেখতে পেলুম, সম্পূর্ণ অচেনা মুখ। তার নাকের তলায় দুর্গা ঠাকুরের অসুরের মতন মস্ত বড় গোঁফ, আর তার ভয়ঙ্কর চোখ দুটো যেন জ্বলন্ত ভাটার মতো। তার ডান হাতে একখানা চকচকে খুর, আর সেই খুর দিয়ে নিজের গলা সে নিজেই কাটছে। হঠাৎ ফিনকে দিয়ে রক্ত ছুটল এবং সঙ্গে সঙ্গে সেই ভয়ানক দৃশ্যটা আবার মিলিয়ে গেল। ঘর আবার অন্ধকার, এবং সেই অন্ধকারে কার একটা পায়ের শব্দ পেলুম। কে যেন ড্রেসিং টেবিলের দিক থেকে আমার বিছানার দিকে পায়ে পায়ে এগিয়ে আসছে। আমি আর স্থির থাকতে পারলুম না। এক লাফে বিছানা ছেড়ে নেমে কোনো রকমের দরজা খুলে ঘরের বাইরে পালিয়ে গেলুম। পরের দিন সকালে খোঁজ খবর নিয়ে জানলুম সেই হোটেলের ওই 3 নম্বর ঘরে একজন লোক আত্মহত্যা করেছিল। কিন্তু হোটেলের ম্যানেজার আমার কাছে কোনো মতেই সে কথা স্বীকার করলে না। বড়বাবু হঠাৎ চেয়ারের ওপর আড় হয়ে পড়ে হাঁপাতে হাঁপাতে চিচি করে বললেন, আমার বুক টিপটিপ করছে, আমি ভিড়মি যাব। মাস্টারমশাই আর নব্য ছাত্রটি ব্যস্ত হয়ে তার কাছে ছুটে গেলেন। শচীন উঠে দাঁড়িয়ে বললে, না, দেখছি ওর সামনে ভূতের গল্প বলা আমার উচিত হয়নি। রাত তখন 9:30। আমি আর শচীন আমাদের অন্ধকূপে বসে আছি। এমন সময় হোটেলের একটা চাকর এসে আমার হাতে এক টুকরো কাগজ গুজে দিয়ে বললে, ম্যানেজার বাবু দিলেন। কাগজে ম্যানেজার বাবু লিখেছেন, হোটেলের 3 নম্বরের ঘর হঠাৎ খালি হয়েছে। আপনারা যদি ইচ্ছে করেন তাহলে 3 নম্বরের ঘরে উঠে আসতে পারেন। শচীন দুষ্টুমির হাসি হাসতে হাসতে বললে, এ আমি আগেই জানতাম। আমি আশ্চর্য হয়ে বললুম, কেমন করে? হোটেলের দোতলায় সিঁড়ির ডান পাশে ওই 3 নম্বরের চমৎকার ঘরখানি আমি গেলবারে এসে থেকে গিয়েছি। আজ দুপুরেও ও ঘরে গিয়ে উঁকি মেরে দেখে এসেছি ও ঘরের আসবাবগুলো ঠিক আগেকার মতোই সাজানো আছে। ওই ঘরেই বড়বাবু ছিলেন। তার মানে তুমি একটি আস্ত গাঁড়ল। এতক্ষণেও এটা বুঝলে না যে বড়বাবুকে তাড়াবার জন্যই আমার ভূতের গল্পে ওই 3 নম্বর ঘরের বর্ণনা স্থান পেয়েছে?
তাহলে তোমার সত্যি ভূতের গল্পটা? একেবারে গাঁজা করি। শুনলেন আমার জীবনে ঘটে যাওয়া এক সত্যিকারের ভৌতিক ঘটনা। হেমেন্দ্র কুমার রায় রচিত ৩ নম্বরের ঘর। গল্প পাঠে সৃজন সাহা, শচীন ও বড়বাবুর চরিত্রে ডক্টর মনসিদ জানা, হোটেল ম্যানেজার ও চাকরের চরিত্রে স্পন্দন ব্যানার্জি, নবছাত্র ও মাস্টারমশাইয়ের চরিত্রে শুভম মুখার্জি, পোস্টার ডিজাইন শুভজিৎ জানা ও স্বস্তিক সরকার। স্ক্রিপ্ট করেছেন এবং সমগ্র অডিও ডিপার্টমেন্ট সামলেছেন দেবজিৎ জানা। সামগ্রিক পরিকল্পনা, তত্ত্বাবধান এবং পরিচালনায় শুভম মুখার্জি। আমাদের আসর আবার জমবে আগামী শুক্রবার ঠিক রাত 9:30। শুনতে ভুলবেন না কিন্তু।